বাহিরে ঝড় বৃষ্টির ফোঁকাট কিছুটা কমলেও মাঝে মাঝে বিদ্যুৎ চমকাচ্ছে। আকাশ ডেকে উঠছে। বাহির থেকে মেঘের গর্জন শোনা গেলেও ড্রয়িং রুমে রয়েছে পিনপতন নীরবতা। সবাই আশ্চর্য আয়রার কথায়। যখন সকালে বিয়েতে মত দিয়েছে তখনই আয়রা বলে উঠল, এই বিয়ে হবে না। সবাই অবাক চোখে তাকিয়েছিল তার দিকে। সবচেয়ে বেশি অবাক হয়েছে ইয়াসিন। কি বলছে এই মেয়ে? মাথার তার কি ছিঁড়ে গেছে নাকি? সবার আগে ইয়াসিন অস্থির কণ্ঠে জিজ্ঞেস করলো, কি বলছো তুমি? বিয়ে কেন হবে না? আয়রা রাগী চোখে তাকালো। তারপরেই তেতে যাওয়া কণ্ঠে বলল, আমাকে পুতুল পেয়েছো তাই না? তুমি জানো আমার কি অবস্থা হয়েছিল? মনে হচ্ছিল আমি মরেই যাব, আর তুমি এসেছো আমাকে সারপ্রাইজ দিতে। তোমার সারপ্রাইজে গুষ্টি মারি। বাবা, আমি ওনাকে বিয়ে করব না, অন্য কোথাও সম্বন্ধ দেখো। এক নাগাড়ে কথাগুলো বলে হনহন করে নিজের রুমের দিকে ছুটল। তার পিছু ছুটল ঈশানীও। ইয়াসিন এখন দমে গেল। তার রাগিনী মারাত্মক রেগে গেছে। ইয়াসিনের মা এক দফা বকে ভাসিয়েছেন ছেলেকে। বাচ্চা মেয়েটাকে কত কাঁদিয়েছে। এসব বলে বলে ইয়াসিন কাচুমাচু করে জাহিদ চৌধুরী ও আরহানের উদ্দেশ্যে বললেন, আপনাদের অনুমতি পেলে আমি একটু একটু ওর সাথে দেখা করতে চাই। রেগে আছে ভীষণও। আমি কি একটু বুঝিয়ে বলি প্লিজ? জাহিদ চৌধুরী সহধর্মিনীর দিকে চাইলেন। মিনারা বেগম ইশারায় যাওয়ার অনুমতি দিতে বললেন। জাহিদ চৌধুরী অনুমতি দিতে ইয়াসিন অস্থির হয়ে পড়ল। আরহান তাকে উপরে আয়রার রুমের সামনে নিয়ে গেল। দরজায় টোকা দিতে ঈশানী দরজা খুলে দিল। দরজার সামনে দাঁড়িয়ে ছিল আরহান। আরহানের পিছন থেকে ইয়াসিন উকি দিল। আরহান ঈশানীকে রুম থেকে বের হওয়ার জন্য ইশারা করতে ঈশানী বের হয়ে যায়। ইয়াসিন রুমে প্রবেশ করে দেখে তার রাগিনী পায়ের উপর পা তুলে আরাম করে জুস খাচ্ছে। ইয়াসিনকে দেখে থতমত খেয়ে দ্রুত দাঁড়াতে গিয়ে নিজের গায়ে জুসের আংশিক ফেলে দেয়। হিসকে উঠে যায় তার। ইয়াসিন ব্যস্ত হয়ে পাশের টেবিলের থেকে পানি নিয়ে দেয় আয়রার হাতে। আয়রা এক ঢোকে পানি শেষ করে তাকায় ইয়াসিনের দিকে। ইয়াসিন ভুরু কুঁচকে তার দিকে চেয়েছিল, তারপরে বলল, আমাকে নিচে টেনশনে ফেলে ম্যাডাম এখানে জুস খাচ্ছে? বাহ, দারুণ। আয়রা মুখ ভেঙচি দেয়, তারপর মুখ বাঁকিয়েই বলে, কিসের টেনশন? আপনি তো চিলে ছিলেন, বলেছিলেন আমায় বিয়ে করে নিতে, তাই না? এখন সেটাই করব। তৎক্ষণাৎ ইয়াসিন হাঁটু গেড়ে বসে আয়রার সামনে। তার পা নিজের হাঁটুর উপর নিয়ে তাতের উপর একটি সুন্দর নুপুর পরিয়ে দিতে দিতে বলে, আমার আয়রা বিবি, একান্ত ক্ষমা প্রার্থনা করছি। এই নাবালক শিশুর নাদান ফুল মাপ করিয়া অবশ্যই আপনি উদার ব্যক্তির পরিচয় দেবেন। আয়রা মিটিমিটি হাসে, কিন্তু উপরে কঠিন চেহারা প্রকাশ করে বলে, হয়েছে, সরুন, এসবে আমি গলবো না মোটেও। অনেক কষ্ট দিয়েছেন, আমি কিচ্ছু ভুলবো না। ইয়াসিন উঠে দাঁড়ালো। আয়রার দিকে গভীর দৃষ্টি ফেলে বলল, ভুলতে হবে না সোনা, এই সামান্য কষ্টের বিনিময়ে সারা জীবনের সুখ দেব। তারপর আবার চোখ টিপ দিয়ে বলল, তবে তুমি এভাবে কথায় না গললে কিন্তু আমার কাছে দারুণ অস্ত্র আছে তোমাকে গলানোর জন্য। আয়রা ফেলফেল করে তাকিয়ে থাকে। কে এই লোক? তার প্রেমিক পুরুষ তো এমন ছিল না। সে তো আয়রার থেকে লজ্জাশীল এবং কঠোর ছিল। কি হলো তার? ইয়াসিন আর একটু এগিয়ে গেল। আয়রার দিকে ফিসফিসিয়ে বলল, সে অস্ত্র ব্যবহার করবো নাকি? আয়রা বোকার মতো জিজ্ঞেস করল, কি অস্ত্র? আয়রা বলার সঙ্গে সঙ্গে এক জোড়া ঠান্ডা শীতল ওষ্ঠ স্পর্শ করলো আয়রার ওষ্ঠ। 2 সেকেন্ডের ব্যবধানে ছেড়েও দিল। আয়রা কপালের সাথে কপাল ঠেকে হাসকি স্বরে বলল, কেন পাগলামি করছো? তুমি কি বুঝতে পারছো না তোমাকে আমার লাগবে? তোমার থেকে নিজেকে দূরে রাখা আমার সম্ভব নয়। তোমাকে ছাড়া আমার এক মুহূর্ত চলবে না। রেগে থেকো না, তাড়াতাড়ি বধূ সাজিয়ে তোমায় নিয়ে যাব। তুমি শুধু নিজেকে মির্জা ইয়াসিনের বউ হওয়ার জন্য তৈরি করো আয়রা বিবি। আয়রা চোখ বন্ধ করেছিল। ইয়াসিনের প্রতিটি শ্বাস প্রশ্বাসের প্রকোপে তীর তীর করে কাঁপছিল তার ওষ্ঠ। ছোট্ট সত্তা। ইয়াসিন আয়রার কপালে চুমু দিয়ে চলে গেল রুম থেকে। আয়রা অনুভব করতে লাগলো প্রিয় পুরুষের স্পর্শ, মাদকতা মেশানো প্রতিটি কথা। তারপর লজ্জায় লাল নীল হয়ে বিছানার হাত পা ছড়িয়ে শুয়ে পড়ল। ঈশানী আয়রার রুম থেকে বেরিয়ে নিজের রুমে যাওয়ার উদ্দেশ্যে পা বাড়াতে পিছন থেকে আরহান ডেকে উঠল। ঈশানী পিছু ফিরে চাইতে আরহান ভারী কণ্ঠে বলল, প্রচণ্ড মাথা ধরেছে, মাকে গিয়ে একটু বলো আমার জন্য কফি পাঠাতে। ঈশানী চাইল আরহানের পানে। চোখগুলো লাল হয়ে আছে, চুলগুলো কেমন উস্কো খুস্কো হয়ে আছে। ভীষণ ক্লান্ত লাগছে দেখতে। অসুস্থ কিনা সেটা আন্দাজ করতে পারল না। মুখে শুধু ঠিক আছে বলে নিচে চলে গেল। ঈশানী নিচে এসে দেখে মেহমানরা চলে গেছে। বলেছে শুক্রবার এসে বিয়ের ডেট ফিক্সড করবে।
ঈশানী ভীষণ খুশি হলো। রান্নাঘরে গিয়ে দেখতে পেল ছোট মা নেই। বাড়ির পরিচারিকা থালা বাসন ধুচ্ছে। পরিচিকাকে জিজ্ঞাসা করলেন, ছোট মা কোথায়? পরিচিকা মেয়েটির নাম ময়না। সে নিজের কাজে ব্যস্ত থেকেই বলল, খালাম্মার নাকি কোমরে ব্যথা উঠছে, তাই ঘরে গেছে বিশ্রাম নিতে। কোনো কাম আসেনি আফামনি? ঈশানী তাকে না বলে নিজেই কফি বসালো। ছোট মাকে এখন আর সে বিরক্ত করতে চায় না। নিজের মতো কফি বানিয়ে চলল আরহানের রুমের দিকে। আরহানের রুমের দরজা খোলাই ছিল, তবুও সে রুমের সামনে গিয়ে মৃদুস্বরে ডাকলো। আসবো? ভিতর থেকে কোনো সাড়া শব্দ না পেয়ে ঈশানী এবার উকি দিল। দেখতে পেল আরহান লম্বা হয়ে শুয়ে আছে। দোনামোনা করে সে ভিতরে ঢুকলো। বেড সাইডের পাশের টি টেবিলে কফির মগ রাখলো। চলে যাওয়ার জন্য পা বাড়াতে মনে হলো এখনই কফিটা না খেলে ঠান্ডা হয়ে যাবে। সে কি ডাকবে তাকে? লোকটা কি আসলেই ঘুমিয়েছে কি সেটা নিশ্চিত হতে ঈশানী কিছুটা ঝুঁকে গেল আরহানের দিকে। নিজের ঘাড় নামিয়ে আরহানের মুখের দিকে তাকিয়ে একটা চুটকি দিল। আরহানের থেকে কোনো সাড়া শব্দ না পেয়ে তাকিয়ে দেখার চেষ্টা করলো আরহানকে। আর একটু ঝুঁকে গেল। ঠিক সেই মুহূর্তে চোখ খুলে ফেলল আরহান। ঈশানী ভীষণভাবে হকচকিয়ে গেল। চট করে মাথা তুলতে নিবে, তখনই আরহান ও উঠে বসার চেষ্টা করতে মুহূর্তে দুজনের কপাল একে অপরের সঙ্গে সংঘর্ষ করলো। ঈশানী নিজের ব্যালেন্স ধরে রাখতে না পেরে 2 কদম পিছিয়ে পড়ে যেতে নেয়। আরহান খপ করে ঈশানীর হাত ধরে তাকে পড়ে যাওয়া থেকে বাঁচাতে হাত টেনে ধরে। ঈশানী চোখ খিঁচে নেয় পড়ে যাওয়ার ভয়ে। পরক্ষণে অনুভব করতে পারে তার হাতে টান লাগছে এবং ঠিক তখনই তার মাথা গিয়ে লাগে একটি শক্তপোক্ত বুকে। ঈশানী গিয়ে আছড়ে পড়ে আরহানের বুকে। আরহানের শরীরের ল্যাভেন্ডার পারফিউমের ঘ্রাণে ঈশানীর চোখ বুজে নেয়। হার্টবিট দ্রুত চলতে থাকে তার। পরক্ষণে দ্রুত উঠে পড়ে, ছাপাই গাওয়া কণ্ঠে বলে, আসলে ঘুমিয়েছেন কিনা দেখছিলাম, কফি ঠান্ডা হয়ে যাচ্ছিল। আমার মুখের উপর চড়ে দেখছিলে? আরহান ঈশানীর দিকে তাকিয়ে জিজ্ঞেস করে। ঈশানী লজ্জায় মাথা নামিয়ে নেয়, বলে, ঠিক বুঝতে পারিনি এমনটা হবে, দুঃখিত। আরহান ভুরু কুঁচকে তার দিকে তাকিয়ে আপনার কফি। বলে এক দৌড়ে বেরিয়ে যায়। আরহান উঠে দাঁড়ায়, কফি হাতে নেয় খাওয়ার জন্য। এক চুমুক খেতে চোখ মুখ কুঁচকে ফেলে। এত মিষ্টি সে কখনোই খায় না। নিশ্চয়ই এই কফি তার মা বানায়নি। বিরক্ত হয়ে কফি রেখে দেয়। মাথা ব্যথাটা বেড়েছে ভীষণ তার। ঈশানীর আজকে শেষ পরীক্ষা ছিল। 1.5-2 মাস পরেই তার ফাইনাল পরীক্ষা। আয়রার বিয়ের তারিখ ঠিক হয়েছে এ মাসের 25 তারিখ। হাতে সময় কম। সবাই বিয়ের বন্দোবস্ত, বাজার করা, ইনভাইটেশন পাঠানো, এই সব ব্যস্ত। ঈশানীর একটু বাইরে যাওয়া প্রয়োজন। প্র্যাকটিক্যাল খাতা কিনতে হবে। তার চাচু বাসায় নেই, থাকলে সেই এনে দিত। উপায় না পেয়ে মিনারা বেগমের কাছে গিয়ে বলল, ছোট মা, আমার একটু বাইরে যাওয়া লাগবে, প্র্যাকটিক্যাল খাতা লাগবে, যাব? মিনারা বেগম বাহিরে তাকালেন। বৈশাখ মাস চলছে। কাল রাতের ঝড়ের প্রভাব এখনো রয়েছে। আকাশ পরিষ্কার হয়নি এখনো। রাস্তায় হঠাৎ বৃষ্টি হলে মেয়েটা বিপদে পড়বে। তখনই সিঁড়ি দিয়ে নামতে দেখা গেল আরহানকে। মিনারা বেগম আরহানকে ডেকে বললেন, বাবা, এসুকে একটু বাহিরে নিয়ে যা তো, ওর কিছু কেনার আছে। ঈশানী একবার বলার চেষ্টা করলো সে পারবে একা যেতে। মিনারা বেগম সেটা হাওয়ায় উড়িয়ে দিয়ে মৃদু ধমক দিলেন। ঈশানী দমে গেল। আরহান ঈশানীর দিকে তাকিয়ে বলল, তাড়াতাড়ি তৈরি হয়ে আসো, যে কোনো সময় বৃষ্টি হতে পারে। বলে গটগট করে চলে গেল। ঈশানী ও তৈরি হতে নিজের রুমে চলে গেল। আকাশটা ধূসর মেঘে ঢাকা। চারিদিক যেন এক মায়াবী আলোর চাদরে মোড়ানো। গাছের পাতা ভিজে চকচক হয়ে আছে, আর রাস্তার পাশে জমে থাকা পানিতে ফোঁটা ফোঁটা ছোঁয়ার রেশ। বিশাল দ্বিতল ভবনের সামনে দাঁড়িয়ে আছে একটি কালো স্পোর্টস কার। গাড়িতে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে আরহান। পরনে তার কালো রঙের লার্ফ লেরনের পেলো শার্ট জড়ানো। জেল দিয়ে ছেট করা চুলগুলো বাতাসে খানিক এলোমেলো হয়ে গেছে। ব্যস্ত চিত্তে ডান হাতে শোভা পাওয়া রোলেক্স ব্র্যান্ডের কালো ডায়ালের উপর চোখ বোলালো। সে বাইরে এসে দাঁড়িয়েছে প্রায় মিনিট 10 হতে চলল। অথচ এই মেয়ের এখনো আসার নামগন্ধই নেই। বিরক্তিতে কপাল কুঁচকে নিল সে। বাহিরে আবহাওয়া ভালো না, মেঘের আনাগোনা রয়েছে। আরহানকে সর্বোচ্চ বিরক্তিতে ফেলতে গগন থেকে ফোঁটা ফোঁটা বাড়িধারা ঝরতে শুরু করলো। আরহানের মেজাজ সপ্তম আকাশে পৌঁছালো। এই মেয়েটার কি বিন্দুমাত্র সময় জ্ঞান নেই? বিরক্তিতে ফুস করে নিঃশ্বাস ছাড়ল সে। তখনই সামনে থেকে আসতে দেখা গেল ঈশানীকে। নীল রঙের একটি চুড়িদার পরনে,
কোমর পর্যন্ত লতানো চুলগুলো এক পাশে এনে বেনি করে রেখেছে। কপালের উপর বেবি হেয়ারগুলো উঠছে। মুখে কোনো প্রসাধনী নেই, ঠোঁটে শুধু লিপ বাম দেওয়া। ঈশানীর গাড়ির সামনে এসে দাঁড়ালে আরহান গাড়ির ড্রাইভিং সিটে চড়ে বসে। ঈশানী বিপাকে পড়ে যায়। সামনে বসবে না পিছনে বসবে এই দ্বিধাদ্বন্দ্ব নিয়ে সে সেখানেই ঠায় দাঁড়িয়ে রয়। আরহানের চড়ে ওঠা রাগ যেন আকাশ ছুলো। এবার এক ধমকে বলে উঠল, স্টুপিডের মতো দাঁড়িয়ে আছো কেন? দ্রুত গাড়িতে উঠে বসো। ঈশানী চোখ মুখ কুঁচকে তাকালো আরহানের দিকে। এই সামান্য প্রশ্ন করায় তাকে এরকম ধমক দেওয়ার কারণ বুঝে উঠতে পারল না। তবুও শান্ত কণ্ঠে জিজ্ঞেস করলো, কোথায় বসবো? আরহান যেন অবাক হলো। এবার রাগটাও তরতর করে বাড়ালো। এতক্ষণ অপেক্ষা করিয়ে এখন বলছে কোথায় বসবে? আশ্চর্য, এই মেয়ের কি কমন সেন্সের অভাব নাকি? আরহান চোখ মুখ বিকৃত করে বলল, আমার কোলে বসো, আসো। ঈশানী নাক মুখ কুঁচকে ফেললো। বোঝার চেষ্টা করলো ঘটনা, কিন্তু তৎক্ষণাৎ কোনো সুরাহা পেল না। তবু মুখটা গম্ভীর করে তীক্ষ্ণ চোখে তাকালো আরহানের পানে। মুখে কিছু বলল না। আরহান আবার বলে উঠল, এই মেয়ে, কি সমস্যা? তুমি কি যাবে? এমনিতে 10 মিনিট অপেক্ষা করিয়ে রেখে এসেছো আর এখন অদ্ভুত প্রশ্ন করে মাথা খারাপ করছো। চুপচাপ সামনে এসে বসো। ঈশানী হয়তো আরহানের রাগের কারণ বুঝতে পারল। নিজের করা কাজে লজ্জিতও হলো। তাই মাথা নিচু করে বলল, আসলে চুলে ভীষণ জট বেঁধেছিল, সেটা খুলতে দেরি হয়ে গেছে, দুঃখিত। ঈশানী আর 1 মিনিটও সময় ব্যয় না করে সামনে গিয়ে বসে। ঈশানী গাড়িতে বসতে দেখতে পায় আরহান তার দিকে তাকিয়ে আছে। ঈশানী কারণ জানতে ভুরু উঁচিয়ে বোঝায় কি। আরহান কিছু না বলে ঈশানীর দিকে ঝুঁকে যায়। ঈশানী অজান্তে কিছুটা পিছু সরে যায়। দ্বিধান্বিত চোখে তাকায় আরহানের পানে। আরহান তার দিকে তাকিয়েই পিছন থেকে সিট বেল্ট টেনে এনে লাগিয়ে দিতে থাকে। ঈশানী তাড়াহুড়োয় বলে, আমি পারি লাগাতে। তো এতক্ষণ না লাগিয়ে আমার লাগিয়ে দেওয়ার জন্য অপেক্ষা করছিলে? বলে আরহান নিজের সিটে চলে আসে। গাড়ি চালানোয় ব্যস্ত হয়ে পড়ে। বাহিরে এখন বিশাল বড় বড় বাড়িধারা ঝরছে। তারা দোকান থেকে বের হয়ে গাড়ির দিকে ছুটে যেতে মোটামুটি ভিজে গেছে দুজনেই। আরহান গাড়িতে উঠে নিজের চুল ঝাড়তে শুরু করে। সেই পানির ঝাঁপ গিয়ে লাগে ঈশানীর চোখে মুখে। ঈশানী হাসি দিয়ে ওঠে। আরহান ঈশানীর দিকে তাকায়। শরীর পুরো না ভিজলেও মেয়েটার চুল ভিজেছে, যার কারণে জামার বেশ কিছু অংশ ভিজে গায়ে লেটকে আছে। আরহান গাড়ি স্টার্ট দিতে দিতে বলল, ওড়না গায়ে ভালোভাবে জড়িয়ে নাও, ঠান্ডা লেগে যাবে। ঈশানী ওড়না জড়িয়ে নিল। বাহিরে ঝাড়ের তাণ্ডব করলেও গাড়ির ভিতর চলল নিশ্চল নীরবতা। কিছুক্ষণের মধ্যেই তারা বাড়িতে এসে পৌঁছালো। ঈশানী ইতিমধ্যে গাড়িতেই ঘুমিয়ে পড়েছে। আরহান চাইল তার দিকে। মৃদু স্বরে কয়েকবার ডাক দিতে ঈশানী উঠে পড়ল। বাইরে তখন বৃষ্টি হয়ে যাচ্ছে। আরহান দ্রুত তাকে বাসায় যেতে বলল। ঈশানী নামতে যেয়ে ঘাড় ঘুরিয়ে তাকে জিজ্ঞেস করল, আর আপনি? গাড়ি পার্ক করে আসছি। আরহান বলল। ঈশানী নেমে সোজা বাসার দিকে দৌড় দিল। ঈশানীর আর আরহান দুজনে ভিজে বাসায় এসেছে এ নিয়ে মিনারা বেগম দুজনকে বেশ বকেছে। তারপর দুজনকে আদা তুলসী চা বানিয়ে দেয়। মাঝ রাতের দিকে ঈশানী নিজের শরীরে জ্বর জ্বর অনুভব করলো। মাথাটাও ভারী হয়ে আছে তার। সে মাথায় হাত দিয়ে উঠে বসলো। ভীষণ পানির তৃষ্ণা পেয়েছে তার। হাত উঠিয়ে বেডসাইড টেবিল থেকে পানির বোতল হাতে নিয়ে দেখে বোতল ফাঁকা। এখন নিচে থেকে গিয়ে পানি আনতে হবে। বিরক্ত লাগছে তার। পানি খাওয়াও বিশেষ প্রয়োজন। তাই সে বিরক্ত হয়ে গায়ে ওড়না জড়িয়ে নেমে পড়ে কিচেনের রুমের উদ্দেশ্যে। চৌধুরী বাড়ি দোতলা বিশিষ্ট। নিচে 2টো রুম রয়েছে। একটিতে মিনারা বেগম আর জাহিদ চৌধুরী থাকে। কোমরের ব্যথার জন্য ওনারা নিচেই থাকে। অপর রুমটি গেস্ট রুম। আর দোতলায় সিঁড়ি দিয়ে উঠে প্রথম রুমই আরহানের, তারপরের রুমটি আয়রার এবং পরের রুমটি ঈশানীর। ঈশানী কিচেন থেকে পানি নিয়ে আস্তে আস্তে উপরে উঠে আসে। তার শরীরটা ভীষণ দুর্বল লাগছে। মনে হচ্ছে জ্বর তাকে কাবু করে ফেলেছে। তবুও অসুস্থ শরীরটাকে টেনে হিঁচড়ে চলতে লাগলো সে। কিন্তু শরীর বেশিক্ষণ সায় দিল না। ঠাস করেই নিচে পড়ে গেল। আরহান ঘুমায়নি এখনো। নিজের কিছু পেন্ডিং কাজ ছিল, তাই সেটাই করছিল ল্যাপটপে। নিশুতি রাতে হুট করে বাইরে কিছু পড়ে যাওয়ার শব্দে উঠে দাঁড়ালো। চঞ্চল পায়ে রুমের বাইরে এসে দেখতে পেল ঈশানী নিচে শুয়ে আছে। কপালে ভাঁজ ফেলে এগিয়ে গেল ঈশানীর দিকে। কয়েকবার মৃদু স্বরে ডাকলো। ঈশানী উঠল না। আরহান ঈশানীকে এবার মৃদু ধাক্কা দিল। ঈশানীর শরীর স্পর্শ করতে সে আর এক দফা অবাক হলো। মেয়েটার শরীর জ্বরে পুড়ে যাচ্ছে। জ্বরের প্রকোপে জ্ঞান হারিয়েছে।
সে ঈশানীর হাঁটুর নিচে এক হাত ও পিঠের নিচে এক হাত দিয়ে কোলে তুলে ঈশানীর পেলব নিশ্চল দেহ চলল ঈশানীর রুমের দিকে। ঈশানীকে এনে বিছানায় শুইয়ে দিয়ে কপালে হাত দিয়ে উত্তপ্ততা পরিমাপ করার চেষ্টা করলো। মেয়েটার শরীর আগুন গরম হয়ে আছে। সে ফের গেল নিজের রুমে এবং 2 মিনিটের মাথায় ফিরেও এলো। হাতে তার থার্মোমিটার। ঈশানীর মুখে থার্মোমিটার পুড়ে দিল। কিছুক্ষণ পর বের করে দেখলো 102 ডিগ্রি জ্বর। অথচ এই মেয়ে কাউকে কিছু বলেনি। আরহান একবার ভাবলো মিনারা বেগমকে ডাকবেন, কিন্তু এত রাতে ডাক দিলে শুধু শুধু টেনশন করবে এবং শরীর খারাপ হবে ভেবে ডাকেনি। নিজেই একটা ছোট্ট বোলের মধ্যে পানি ও একটা কাপড় নিল। ঈশানীর মাথার কাছটায় বসে তার মাথায় জলপট্টি দিতে থাকলো। ঈশানীর জীর্ণ শীর্ণ শরীর কাঁচুমাচু হয়ে আছে, মাঝে মাঝে জ্বরের প্রকোপে কেঁপে উঠছে। শেষ রাতের দিকে ঈশানীর জ্বর নামলো। সে নিজের রুমে চলে যায়। ভোরের আলো জানালার পর্দা ভেদ করে রুমে প্রবেশ করছে। সেই সাথে শোনা যাচ্ছে পাখির কিচিরমিচির কলরব। ঈশানীর ঘুম ভেঙে যায়। শরীর কেমন ম্যাজম্যাজ করছে তার। মাথাটা মনে হয় 10 মনের বস্তা হয়ে আছে। এখন শরীরে জ্বর নেই, তবুও যেন ভীষণ দুর্বল লাগলো ঈশানীর শরীর। ঈশানী কোনো মতে উঠে বসলো। বেড সাইড টেবিলে একটি বোল ও একটি কাপড় দেখতে পেল। ঈশানী ধরে নিল হয় ছোট মা, না হয় আরু আপু কাজ এটা। বেশি ঘাটালো না ব্যাপারটা। আপাতত তার গোসল করা দরকার, মাথাটা পাতলা করতে হবে। সেই উদ্দেশ্যে ওয়াশরুমের দিকে গেল। জাহিদ চৌধুরী এবং আয়রা ব্রেকফাস্টের জন্য টেবিলে বসেছে। মিনারা খাবার বাড়ছেন। তখনই একদম ফর্মাল গেট আপে নিচে নেমে এলো আরহান। সে এসে আয়রার পাশের চেয়ারে বসলো। মিনারা বেগম তার প্লেটে 2টো ব্রেড টোস্ট দিলেন। মিনারা বেগম আয়রাকে ডেকে বলল, ইস্যু আজ এখনো নামিনি কেন? দেখে আয় তো মা, দ্রুত খেতে ডাক ওকে। আয়রা উঠতে নিল। আরহান থামিয়ে দেয়। ব্রেড টোস্টে সুগার ফ্রি পিনাট বাটার লাগাতে লাগাতে বলল, কাল রাতে জ্বরের কারণে অজ্ঞান হয়ে পড়েছিল সিঁড়িতে। আমি দেখতে পেয়ে রুমে দিয়ে এসেছিলাম, তাই হয়তো নামিনি। মিনারা বেগম ব্যস্ত হয়ে বললেন, আমাদের কাউকে ডাক দিলি না কেন? মেয়েটা সারা রাত জ্বরে কাতরেছে নিশ্চয়ই। আরহান কিছু বলার আগেই নিচে নেমে আসে ঈশানী। ঈশানী কিছু বলার আগে মিনারা বেগম এগিয়ে যান। ঈশানীর কপালে গালে হাত দিয়ে বলে, এখনো তো জ্বর নেই। হ্যাঁ রে, জ্বর হয়েছে আমাকে জানাবি না? যদি বাড়াবাড়ি কিছু হয়ে যেত তখন? ঈশানী মৃদু কেশে জবাব দিল, এখন ঠিক আছে ছোট মা, তোমার যত্নে একদম সুস্থ হয়ে গেছি আমি। মিনারা বেগম হেসে বললেন, আমার না আরহানের সিঁড়িতে অজ্ঞান হয়ে পড়েছিলি। আরহান দেখতে পেয়ে তোকে তোর রুমে দিয়ে এসেছে। ভাগ্যিস ছেলেটা দেখেছিল। যাই হোক, আয় খেতে আয় এখন। ঈশানী অবাক হয়ে তাকায় আরহানের পানে। এই লোক রাতে তার সেবা যত্ন করেছে। তার মানে বোল, কাপড়, জলপট্টি এনার কাজ। কিন্তু আরহানের কোনো হেলদোল দেখা গেল না। সে নির্বিকার খেয়ে হাসপাতালের উদ্দেশ্যে বেরিয়ে যায়। চৌধুরী বাড়িতে বিয়ের ধুম লেগেছে। সামনের সপ্তাহে আয়রার বিয়ে। কেনাকাটা তেমন কিছুই হয়নি। বিয়ের বেনারসি এখনো কেনা হয়নি। এদিকে বাড়িতে 2জন ছেলে মানুষের একজনও নেই যে তাদের নিয়ে শপিংয়ে যাবে। উপায় না পেয়ে মিনারা বেগম কল লাগায় নিজের ছেলেকে, বলে, বাবা, আয়রার বিয়ের কেনাকাটা বাকি। এখনো বিয়ের বেনারসি, লেহেঙ্গা কিছুই কেনা হয়নি। তোর কি সময় হবে? আরহান নিজের হাত ঘড়ির সময় দেখে নিয়ে বলল, আমার দুপুরে একটা ওটি আছে, সেটা শেষ করে বিকেলে তোমাদের নিতে আসবো, তৈরি থেকো। সায়াহ্ন বেলায় সূর্যটা লাল হয়ে আকাশ ছেয়েছে। পাখিরা সব ফিরে যাচ্ছে তাদের নিড়ে। কর্মব্যস্ত মানুষ ফিরে যাচ্ছে তাদের ঠিকানায়। ঢাকা শহরে ব্যস্ত রাস্তায় জ্যামে বসে এসবই আলোকন করছিল ঈশানী। আয়রা, মিনারা বেগম, রিমি এবং ঈশানীকে নিয়ে বেরিয়েছে আরহান। আয়রার বিয়ের জন্য 1 সপ্তাহ আগে চলে এসেছে রিমি। আপাতত উদ্দেশ্য তাদের শপিং মলে যাওয়া, কিন্তু ঢাকার বিশ্রী জ্যামে তারা আটকে আছে। 8 ঘন্টা হবে। ড্রাইভিং সিটে বসে আছে আরহান। শরীর তার ঘেমে নিয়ে যা তা অবস্থা। বিরক্তভাবে আরেকবার চাইল সিগন্যালের দিকে। সবুজ বাতি জ্বলে উঠতেই গাড়ি টান দিল সে। বিশাল বড় শপিং মলের সামনে থেমেছে গাড়িটি। একে একে সকলে নামলো। আরহান পার্কিং লটে গাড়িটি পার্ক করতে গিয়ে দেখা হয় ইয়াসিনের সাথে। ইয়াসিনের সাথে হ্যান্ডশেক করে আরহান জিজ্ঞেস করলো, তুমি এখানে? ইয়াসিন আয়রার থেকে শুনেছে তারা শপিংয়ে এসেছে। বিয়ে ঠিক হয়েছে থেকে তাদের দেখা হয়েছে মাত্র 2 বার। তাই প্রিয়তমাকে দেখার লোভ সামলাতে না পেরে চলে এসেছে। কিন্তু এই কথা তো আর হবু সম্বন্ধীকে বলা যায় না। সে অকপটে মিথ্যে বলে দিল, আসলে ভাই, এদিকে একটা কাজ ছিল আর কি।
আরহান তাকে একবার দেখে নিল, তারপর আবার বলল, কাজ শেষ হলে আমার সাথে না হয় আসো, আমার মা ওরা এসেছে বিয়ের কেনাকাটা করতে। ইয়াসিন যেন এই কথার অপেক্ষাতেই ছিল, চট করে বলে ফেলল, হ্যাঁ, কাজ তো শেষ, যাওয়া যায় তবে। আরহান মাথা দুলিয়ে সামনে এগুলো, পিছু নিল ইয়াসিন। সামনে গিয়ে মিনারা বেগমকে সালাম দিলেন, তারপর সকলের অবসরে আয়রার দিকে তাকে চোখ টিপ মারলেন। আয়রা লজ্জায় মাথা নুইয়ে নিল। বদ লোকটা ঠিক চলে এসেছে। প্রথমে বেনারসি কিনতে বসলো তারা। আয়রা একটার পর একটা বেনারসি উল্টে পাল্টে দেখছে, আর ইয়াসিনকে চোখের ইশারায় জিজ্ঞেস করছে এটা নিবে কিনা। প্রতিবারই ইয়াসিন না করছে। ইয়াসিন এবার নিজেই দেখতে লাগলো। খুঁজে খুঁজে একটা ম্যাজেন্ডা কালারের বেনারসি এনে আয়রার শরীরে ধরলো। মুখ থেকে আপনা আপনি বেরিয়ে এলো, মাশাআল্লাহ। আয়রা লজ্জা পেল। ঈশানীর আর রিমি ঠোঁট টিপে হাসছে। আরহান বাইরে অপেক্ষা করছে, এসব শপিং তার ভালো লাগে না। মিনারা বেগম অন্যান্য শাড়ি দেখায় ব্যস্ত। রিমি ঠোঁট টিপে হেসে আয়রাকে খোসা দিয়ে বলল, এই আরুপু, তোমার বর তো এখনই পাগল হয়ে যাচ্ছে, বিয়ে পর্যন্ত মনে হয় না আর অপেক্ষা করতে পারবে। আয়রা কিছু না বললে ইয়াসিন তার মুখে হাসি আর একটু চওড়া করে বলল, তা অবশ্য ভুল বলনি শালিকা। আমার হাতে থাকলে তোমার বোনকে এখনই কিডন্যাপ করে নিয়ে যেতাম আমার কাছে, আর গতকাল একা বিছানায় ঘুমাবো বলো। শেষের কথাটা দুঃখী দুঃখী মুখে বলল সে। রিমি এবার উচ্চ স্বরে হেসে দিল। আয়রা ইয়াসিনের বাহুতে মৃদু আঘাত করে মায়ের কাছে চলে গেল। ইয়াসিন গাল এলিয়ে হাসলো। মেয়েটাকে লজ্জা দিতে তার দারুণ লাগে। সকলের কেনাকাটা শেষ করতে করতে অনেকটা রাত হয়ে গেছে। ইয়াসিন চলে গেছে। মিনারা বেগম তাদের সাথে ডাকলেও আসেনি। দুদিন পর বিয়ে, এখনই হবু শ্বশুর বাড়ি যাওয়া ঠিক না। আরহান তাদের নিয়ে চলে এলো বাড়িতে। অপরাহ্নের সময়। কয়েকদিন বৃষ্টির পর সূর্য আজ দারুণ তেজ নিয়ে এসেছে। ব্যবসা গরমে নাজেহাল অবস্থা জনমানবের। সাদা রঙের রাঙানো দরজার মাঝখানে ছোট একটি ফ্রোসেট কাচের জানালা। দরজার ডান পাশে মোটা অক্ষরে লেখা, ডাক্তার আরহান মীর চৌধুরী, হৃদরোগ বিশেষজ্ঞ। দরজার পাশে ছোট্ট একটি বেল সুইচ, তার নিচে লেখা, দয়া করে বেল টিপে ভিতরে প্রবেশ করুন। আরহান রাউন্ড শেষ করে নিজের কেবিনের নব ঘুরিয়ে ভিতরে প্রবেশ করে। নিজের গায়ের সাদা অ্যাপ্রন খুলে চেয়ারে হাতলে রাখে। এসির পাওয়ার আরেকটু বাড়িয়ে দিয়ে নিজের চেয়ারে বসে। টেবিলের উপর থেকে পানির গ্লাস নিয়ে ঢকঢক করে খেয়ে চেয়ারে শরীর এলিয়ে দেয়। কিছুক্ষণ পর বেলের শব্দ কানে ভেসে আসে। আরহান সোজা হয়ে বসে বলে, কামিন। আরহানের অ্যাসিস্ট্যান্ট ভিতরে এসে বলে, স্যার, একজন পেশেন্ট এসেছে, পাঠিয়ে দিব? আরহান মাথা নাড়িয়ে হ্যাঁ বোঝাতে মেয়েটি চলে যায়। দরজা ঠেলে ভিতরে আসার শব্দ পেতে আরহান চোখ তুলে তাকিয়ে বলতে নেয়, বসো। ঈশানীকে দেখে থেমে যায়। ঈশানীর পাশে একজন বয়স্ক লোক। লোকটির বাহু ধরে সে আগচ্ছে। আরহান বসতে ইশারা করে জিজ্ঞেস করলো, তুমি এখানে, আর উনি? বৃদ্ধ লোকটি চেয়ারে বসিয়ে দিয়ে নিজেও পাশে বসে ওনার কোনা দিয়ে কপালের ঘাম মুছে বলে, চাচা রিক্সা করে কলেজ শেষে বাসায় যাচ্ছিলাম। মাঝ রাস্তায় চাচা বুকে হাত দিয়ে চিৎকার করে রাস্তায় শুয়ে পড়ে। আমি আশেপাশের লোকের সাহায্য নিয়ে তাকে হসপিটালে, মানে একটা ফার্মাসিতে নিয়ে যাই পাশের। সেখানেই জানায় আগে ওনার ইসিজি করতে হবে, তাই নিয়ে এসেছি আমি। ঈশানীর বলা শেষ হলে বৃদ্ধ লোকটি কাঁচুমাচু করতে করতে বললেন, মারে, কতবার না কইলাম যে যাওন লাগতো না হাসপাতালে, হেই কোনো কথাই শুনল না। কোন ডাক্তার সাহেব, আমি ঠিক আছি না? ঈশানী ফুস করে নিঃশ্বাস ছাড়ল। ঈশানীর দিকে পানির বোতল এগিয়ে দিয়ে আরহান বলল, সেটা তো ইসিজি করলেই বোঝা যাবে চাচা, আপাতত আপনি আমার সাথে আসুন। তারপর ঈশানীর দিকে তাকিয়ে বলে, তুমি এখানে অপেক্ষা করো। আরহান বৃদ্ধ লোকটিকে নিয়ে চলে যায়। সকল টেস্ট করানো শেষে লোকটিকে ওষুধ কিনে দেয়। রিপোর্ট নিতে পরশু আসতে বলেছে আরহান। বৃদ্ধ লোকটি চলে গেল। সে নিজের কেবিনের উদ্দেশ্য পা বাড়ায়। যেতে যেতে ডান হাতে ঘড়িতে চোখ বুলিয়ে নেয়। দুপুর 3:40। কেবিনে প্রবেশ করে দেখতে পায় ঈশানী চেয়ারে পা তুলে বসে টেবিলের উপর হাত রেখে তাতে মাথা দিয়ে ঘুমিয়ে আছে। জানালা থেকে আসা রোদের আলো মুখে পড়ায় মুখ কুঁচকে নিচ্ছে। আরহান এগিয়ে গিয়ে জানালার পর্দা টেনে দেয়। এসির পাওয়ার কমিয়ে সে ঈশানীর দিকে তাকায়। বাচ্চাদের মতো ঠোঁট উল্টে ঘুমাচ্ছে এখন। আরহান ডান হাতের 2 আঙ্গুল দিয়ে কপাল ঘষে চোখ অফ করে জোরে নিঃশ্বাস ছেড়ে গিয়ে বসে নিজের চেয়ারে। পেশেন্টের কেস স্টাডিতে মনোযোগ দিলেন। ফোনের বিকট শব্দে ঘুম ভেঙে যায় ঈশানীর। নিভু নিভু চোখে তাকাতে সামনে দৃশ্যমান হয় আরহানের গম্ভীর মুখশ্রী। সে নিজের কাজে ব্যস্ত। সে ধপ করে উঠে বসে। ফোলা ফোলা চোখগুলো কষলে আবার তাকায় আরহানের পানে। 2 সেকেন্ড সময় নেয় সবটা মনে পড়তে।
আরহান শান্ত দৃষ্টিতে তার দিকে তাকিয়ে। ঈশানী সদ্য ঘুম থেকে ওঠা ভাঙা ভাঙা গলায় জিজ্ঞেস করে, আমার ডাক কেন দেননি আপনি? সন্ধ্যা হয়ে গেছে, দেখেছেন? আরহান উত্তর দেয় না। নিজ কাজে ব্যস্ত হয়ে টেবিলের উপর থেকে সুইচ বেলে চাপ দেয়। তার অ্যাসিস্ট্যান্ট ভিতরে আসে। আরহান তাকে 1 কাপ কফি দিতে বলে। ঈশানী বিরক্ত নিয়ে তাকায় আরহানের দিকে। লোকটা কি তাকে অবজ্ঞা করলো? পরপরই মুখ বেঁকিয়ে ভাবলো, করলে করুক, তাতে তার বয়েই গেল। সে এখন চলে যাবে, এমনিতেই সন্ধ্যা নেমে গেছে। ঈশানী উঠে দাঁড়ায়, কাঁধে ব্যাগ জড়িয়ে। আরহানকে কিছু বলার আগে আরহান ডান দিকে আঙ্গুল তাক করে নিজেই বলে ওঠে, ওদিকে ওয়াশরুম আছে, ফ্রেশ হয়ে আসো, আমার আরো 30 মিনিট সময় লাগবে। ঈশানী অবুঝের মতো বলে, কিসের জন্য? আরহান ফাইলের দিকে তাকিয়েই বলে, হাতের কাজ শেষ হতে তারপর বেরোবো। ঈশানীর কণ্ঠে দৃঢ়তা এনে বলল, আমি পারবো যেতে। সন্ধ্যা নেমে গেছে, এখন একা বাসায় গেলে মা বকাবকি করবে, অপেক্ষা করো। আরহান বলে। ঈশানী মুখ বাঁকায়। সে কি বাচ্চা যে যেতে পারবে না? আর এমনভাবে অর্ডার করছে যেন রাজা মহারাজা। বিড়বিড় করতে করতে সে ওয়াশরুমে চলে যায়। 5 মিনিট পর বেরিয়ে এসে দেখতে পায় কফি টেবিলে। আরহান ইশারায় নিতে বলল সেটা। ঈশানী বিনা শব্দে নিয়ে নেয়। আরহানের কাজ শেষ করতে করতে মাগরিবের আজান দিয়ে দেয়। ঈশানীকে গাড়ির চাবি দিয়ে বলে সেখানে গিয়ে অপেক্ষা করতে। ঈশানী চাবি নিয়ে গাড়ির সামনে গিয়ে দাঁড়িয়ে থাকে। দূর থেকে দেখতে পায় আরহান আসছে। শরীরে তার সাদা শার্ট ইন করা, পরনে কালো প্যান্ট, চুলগুলো হালকা এলোমেলো, পেশিবহুল বাহু দুটি ফুলে আছে হালকা। আরহান ঈশানীর কাছে আসতে কোত্থেকে একটি মেয়ে এসে হুট করে জড়িয়ে ধরে আরহানকে। ঈশানী অবাক চোখে তাকিয়ে থাকে। অবাক হয় আরহানও। তারপর নিজের থেকে মেয়েটিকে ছাড়িয়ে নিয়ে ক্ষিপ্ত কণ্ঠে বলে ওঠে, কি হচ্ছে কি অলিভিয়া? এটা তো লন্ডন না, যেভাবে হুট করে গায়ে পড়বি। দূরে দাঁড়া। অলিভিয়া আরহানের ক্ষিপ্ত কণ্ঠ বলা গায়ে মাখল না, উল্টো অভিমানী সুরে বলল, আমায় না বলে চলে এসেছিস, আবার এখন ধমকও দিচ্ছিস? আরহান ঈশানীর দিকে একবার তাকালো, তারপর আবার অলিভিয়ার দিকে তাকিয়ে বলল, সময় হয়ে ওঠেনি, তুই কবে এসেছিস? অলিভিয়া গদগদ ভাব নিয়ে জানালো, কাল রাতে এসেছি, আর আজকে তোকে সারপ্রাইজ দিতে চলে আসলাম। আরহান বলল, আচ্ছা। অলিভিয়া আবার জিজ্ঞেস করলো, তোর তো ডিউটি আওয়ার শেষ, চল কোথাও একটা বসি। আরহান ঈশানীকে একবার দেখে নিল, তারপর বলল, আমার সাথে মানুষ আছে। অলিভিয়া এবার পিছনে তাকালো। ঈশানী একটু হাসার চেষ্টা করলো। অলিভিয়া ঘাড় ঘুরিয়ে প্রশ্নাত্মক দৃষ্টি দিতে আরহান এগিয়ে এসে পরিচয় করিয়ে দিল। অলিভিয়া হেসে ঈশানীর সাথে কি হ্যান্ডশেক করলো। অলিভিয়া ফের আরহানকে জিজ্ঞেস করলো, কোথায় যাচ্ছিস? বাসায়। আরহানের ছোট্ট জবাব। অলিভিয়া হেসে বলল, আমিও যাই, তবে অনেকদিন আন্টির সাথে দেখা হয় না। আরহান মৃদু হেসে গাড়িতে উঠতে বলে তাকে। অলিভিয়া গিয়ে ড্রাইভিং সিটের পাশে বসে। ঈশানী আরহানের দিকে একবার তাকিয়ে পিছনে গিয়ে বসে পড়ে। আরহান গাড়ি চালাচ্ছে আর অলিভিয়া বকবক করে যাচ্ছে। চৌধুরী বাড়ির ড্রয়িং রুমে গভীর মনোযোগ দিয়ে আলোচনায় ব্যস্ত 4 রমণী। আলোচনার মূল উদ্দেশ্য হলো আগামীকাল আয়রার মেহেন্দি অনুষ্ঠান এবং আগামী পরশু গায়ে হলুদ। আলোচনার মত্ত আছে রিমি, আয়রা, ঈশানী এবং অলিভিয়া। অলিভিয়া চৌধুরী বাড়ি আসার পর মিনারা বেগম ভীষণ খুশি হন। তারপর তাকে জানায় 2 দিন পরে আয়রার বিয়ে। সে যেন আজ কিছুতেই না যায়। অলিভিয়া যেন আকাশের চাঁদ হাতে পেয়ে যায়। সে তো এটাই চাচ্ছিল, যে কোনোভাবে আরহানের সাথে থাকতে, কাছাকাছি থাকতে। একমাত্র আরহানের জন্যই সে দেশে এসেছে। কিন্তু সেই ছেলে বুঝলে তো, পাত্তা দিলে তো। অলিভিয়া মনোবল হারায় না, বরং দ্বিগুণ মনোবল নিয়ে নিজেকে বলে, বুঝবে বুঝবে, না বুঝে কোথায় যাবে? আরহানের জীবনের একমাত্র মেয়ে সেই হবে, আর কাউকে সে আসতে দিবে না, কখনোই না। এইসব ভেবে মৃদু হাসি দেয় অলিভিয়া। তারপর মুখ ফুলিয়ে বলে মিনারা বেগমকে, আয়রার বিয়ে? আমি তো জানিই না। আন্টি, আমার ছেলেটা কিছু বলেনি তোমায়? মিনারা বেগম একগাল হেসে বললেন, তুমি এসেছো, এখন আর যেতে দিচ্ছি না। কাল থেকে এমনিতে মেহমান আসতে শুরু করবে। একদম বিয়ে শেষ করে যাবে, কেমন? অলিভিয়া খুশি হয়ে যায় এবং তারপর থেকে 4 জন বসেছে কাল কি করবে, গায়ে হলুদে কি হবে, এসব নিয়ে আলোচনায় ব্যস্ত ছিল তারা। ঈশানী এসব বিশেষ মন না থাকলেও আয়রার মন রক্ষার্থে তাকেও সঙ্গ দিতে হচ্ছে। 4 মাথায় এক হয়ে ফোনে তারা নাচ দেখছিল।
রিমি আর অলিভিয়া নাচবে হলুদের অনুষ্ঠানে। সেই নাচের টিউটোরিয়াল দেখছে। ঠিক সেই মুহূর্তে উপর থেকে আরহানের কণ্ঠ ভেসে আসলো।